বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই, তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রেমের আড্ডায় হাজির হয়েছি সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে আজকের গল্প কিভাবে চিনব তোমায়। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। লাইক আর কমেন্ট তো আছেই, আর ইউটিউবের নতুন ফিচার্স অনুযায়ী কমেন্ট বক্সের শুরুতেই তোমরা পেয়ে যাবে হাইপ করার বাটন। হাইপ বাটনটি প্রেস করে আমাদের এই গল্পটি ইউটিউবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এনডি লাভ স্টেশনের আজকের বিশেষ নিবেদন সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে কিভাবে চিনব তোমাকে। কেমিস্ট্রির বইটা খুলে খাটের উপর বসেছিল সিঞ্চন। না, পড়তে ইচ্ছে করছে না এখন। বইটা বন্ধ করে পরের মুহূর্তেই গোটা ঘরে পায়চারি দিতে থাকলো সে। বাড়ি ফেরার পর থেকেই সিঞ্চনের চোখের সামনে বারবার খালি অশ্মির মুখটা ভাসছে। আজ পার্টিতে অশ্মিকে কি সুন্দর হাসি খুশি লাগছিল, কিন্তু সিঞ্চনের মনটা এমন ভার হয়ে যাচ্ছে কেন? অশ্মি তো তার খুব ভালো বন্ধু। বরাবর অশ্মির ইচ্ছে ছিল বিদেশে সেটেল করার। এখন আঙ্কেল ওর বিয়ে ঠিক করেছেন বিদেশে। ফাইনাল ইয়ারটা হয়ে গেলেই ওর বিয়ে। এতে তো খুশি হওয়ার কথা সিঞ্চনের, কিন্তু কেন পারছে না সিঞ্চন খুশি হতে? ঘরময় অস্থির পায়ে পায়চারি করতে করতে এই কথাগুলোই ভাবতে থাকলো সে। কেন খুশি হতে পারছি না? উফ গড, ঠাম্মিকে শুধু শুধু মিথ্যেগুলো কেন বললাম? আরে আরে ঠাম্মিকে তো বলতেই পারতাম যে অশ্মির বিয়ে ঠিক হয়ে গেছে, তারই আজকে পার্টি ছিল। সেটা না বলে সত্যিটা বলতে তো পারলামই না, উল্টে একটা অদ্ভুত মিথ্যে কথা বললাম। আরে অশ্মির বার্থডে পার্টি তো আগের মাসে ছিল, সেটা তো ঠাম্মিও জানে। এই জন্যই সবটা গুলিয়ে গেল। ঠাম্মি এই জন্যই ভাবে যে আমার আর অশ্মির মধ্যে কিছু একটা আছে। কিছু তো নেই, বরাবর ঠাম্মি এটা ভেবে এসেছে, বাট উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। কি করি? সিঞ্চনকে অস্থিরভাবে ঘরময় ঘুরতে দেখে নীলা ঘরে ঢোকে। নীলা সিঞ্চনের ছোট বোন, আর কয়েক মাস বাদেই সে উচ্চ মাধ্যমিক দেবে। ভাই বোনের সম্পর্ক বেশ ভালো হলেও কিছু কিছু ব্যাপারে মতবিরোধ দেখা যায়। যেমন আজকেও একটা সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে গেল। এই দাদা, তুই কি করছিস? কলেজ থেকে তো অনেক আগে ফিরেছিস, এখনো জামা কাপড় ছাড়িসনি? মা কিন্তু পাস্তা বানিয়ে দিয়ে গেছে, গরম করে দেব? আরে না, ঠাম্মি বলছিল গরম করে দেবে, আমি বললাম পেট ভার। আসলে একটা পার্টি ছিল তাই। পার্টিটা যে সিঞ্চনের বেস্ট ফ্রেন্ড অশ্মির ম্যারেজ অ্যানাউন্সমেন্ট পার্টি, সেটা নীলাকে বলল না সিঞ্চন। ও, তা তুই এতক্ষণ ঠাম্মির সাথে কি কথা বলছিলি? এই দাদা, বলছি ঠাম্মি তোকে বলেছে পেনশনের অর্ধেক টাকাটা কি করে? দেখ নীলা, ঠাম্মি ওনার পেনশনের টাকাটা অর্ধেকটা সংসারে দেয়, আর বাকি অর্ধেক দিয়ে কি করে তা জানার ইচ্ছা আমার নেই। আর শোন, আমি এই সমস্ত বিষয় ঠাম্মিকে জিজ্ঞেস করতেও চাই না, ঠিক আছে? কিন্তু মা যে তোকে জিজ্ঞেস করতে বলেছিল। আরে আমি করিনি, আমি ঠাম্মির কাছে গেছিলাম গল্প শুনতে। কিন্তু জানিস তো, গল্পটা শুনে মনে হলো আসলে জিনিসটা গল্প নয়, ঠাম্মি তার পরিচিত কারোর জীবনই বলে গেল। গল্প? কেমন গল্প? ওই তো, শঙ্খপুর নামে সমুদ্র তীরবর্তী একটা গ্রাম ছিল, যেখানে বেশ কত ঘর জেলেরা থাকতো। তাদের মধ্যেই একজন জেলেদের মেয়ে ছিল যার নাম স্বর্ণিতা। সে স্বপ্ন দেখত জেলে পাড়ার প্রত্যেককে শিক্ষিত করার, আর জেলে বাড়ির প্রত্যেকের হাতে যাতে দুটো পয়সা হয় তাই বিভিন্ন হাতের কাজে জিনিস তৈরি করে বিক্রি করা।
এই রকমই একটা মেলাতে শহর থেকে প্রফেসর অর্ধেন্দু এবং প্রদ্যুম্ন তাদের কলেজের বেশ কিছু ছেলেমেয়ে নিয়ে আসেন। এবার এখানেই হচ্ছে গল্প। অর্ধেন্দু আর শর্ণিতার প্রথম দেখায় একে অপরকে ভালো লেগে যায়। তারপর ওদের দুজনের বিয়ে হয়ে যায়, তাই তো? আরে এই তো কমন গল্প। না, শর্ণিতার এক বান্ধবী ছিল দেবানী। এবার এই দেবানী প্রদ্যুম্নকে ভালোবাসলেও প্রদ্যুম্ন নিজের স্ট্যাটাসের কথা ভেবে কখনোই দেবানীকে বিয়ে করতে চায়নি। শেষে অর্ধেন্দুর চাপে এবং পরিস্থিতির চাপে দেবানীকে সে বিয়ে করে। অন্যদিকে অর্ধেন্দু আর শর্ণিতা একে অপরকে ভালোবাসলেও তার মায়ের ওই একটাই আপত্তি ছিল, স্ট্যাটাস মেনটেন। যা হয় আর কি। অর্ধেন্দু যথাসম্ভব পুরো বিষয়টা শর্ণিতাকে আড়াল করে রেখেছিল, কিন্তু শর্ণিতা সবটা জানতে পেরে যায় এবং একটা চিঠি লিখে শঙ্খপুর থেকে চিরতরের মতো ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, এই শর্ণিতা কি অনাথ ছিল? না, শর্ণিতার বাবা ছিল। তিনি মৃত্যুর আগে স্বর্ণ এবং অর্ধেন্দুর হাত একে অপরের হাতে তুলেও দিয়েছিলেন। বাবা মারা যাওয়ার পরেই স্বর্ণ একরকম ডেসপারেট হয়ে অর্ধেন্দুর উদ্দেশ্যে একটা চিঠি লিখে লাপাতা হয়ে যায়। স্বর্ণ নিখোঁজের পর থেকেই অবশ্য তার ঘরে হাড় গোড় রক্ত এইসব নাকি পড়েছিল। তবে আমার মনে হয় এত শিক্ষিত একটা মেয়ে, তার পক্ষে ওগুলো ম্যানেজ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা খুব একটা বড় ব্যাপার নয়, বুঝতেই পারছিস। পুরোটাই ইচ্ছাকৃত করেছে যাতে অর্ধেন্দু স্বর্ণকে ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করে। বুঝলি, এই হচ্ছে গল্প। পুরোটাই তো শোনালাম, কিন্তু গল্প কি মনে হলো? আমারও মনে হয়নি, জানিস তো। আমার মনে হচ্ছিল ঠাম্মি কোনো এক চীনা পরিচিত কারোর কথা বলছে বারবার। ওয়েট 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 ওয়েট, হাড়গোড় রক্ত ছিটিয়ে চলে যাওয়া, এই মিল পাচ্ছি। পাচ্ছিস? ইয়েস, আমি জানতাম। রূপকথার গল্প বলে ঠাম্মি পারিবারিক কারোর গল্প শোনাচ্ছে, তাই তো? কে বলতো? আরে আরে নামটা মনে পড়ছে না। ওই যে লাস্টে না আছে, পুরো সেম, আরে ডিটো সেম। হোয়াট? কে? এক মিনিট, ন দিয়ে নাম? ন দিয়ে এই বড় দাদুর মেয়ে ন পিসিমণি নয় তো? আমি জানতাম, আরে একদম শিওর ছিলাম। আরে না, 3 অক্ষরের নাম। ও ও ছোট কাকিমার ভাইয়ের মেয়েটা, ওই কি যেন নাম, নলিনী। হ্যাঁ, এই ওরও তো একটা লাভ স্ক্যান্ডেল ছিল শুনেছিলাম। আমি গেস করছিলাম ঠিক এমনই কিছু একটা। মনে পড়েছে, উমনো আর ঝুমনো। কে উমনো ঝুমনো? এ ভাই, ফ্যামিলির হিস্ট্রিতে কেউ এই নামে নেই। আরে দাদা, মেয়েদের ব্রত কথায় লেখা আছে তো গল্পটা। উমনো আর ঝুমনোর বাবা গভীর বনের মধ্যে মেয়ে দুটোকে রেখে পালিয়ে গিয়েছিল, আর যাওয়ার আগে মেয়ে দুটোর মাথা ইটের ওপর রেখে রক্ত ছিটিয়ে চলে গিয়েছিল। ভাব। সিঞ্চন কথাটা শুনতে শুনতে প্রচণ্ড রেগে গেল। শেষের কথাটা শোনার পর সে খাট থেকে তড়াং করে লাফিয়ে নীলার চুল ধরে টানবে বলে এগিয়ে গেল। নীলা সিঞ্চনের উদ্দেশ্য বুঝতে পেরে ঘরের কপাট বন্ধ করে নিজের ঘরে চলে গেল। নীলা, এই নীলা, নীলা, ভালো হচ্ছে না কিন্তু। দরজাটা খোল বলছি। ধরতে পারলে না একটা চুলো অস্ত রাখবো না। এই নীলা, নীলা খোল। দাদা শোন, মা কিন্তু আজ ফিরবে না। ঠাম্মি এমনি কানে কিছুটা কম শোনে। তুই আজ গেলি, রাতে খাওয়ার সময় ছাড়া ঠাম্মি আর তোকে ডাকতে উপরে আসবে না। কি জ্বালা বলো তো। ঠাম্মিকে একটা ফোন করি বরং। না থাক, ঠাম্মি তো এখন ঠাকুর ঘরে। আমি বরং গিয়ে কিং লিয়ারটা পড়ি। শেক্সপিয়ারের কিং লিয়ারটা বুক সেলফ থেকে টেনে টেবিলে পড়তে বসে সিঞ্চনের মনে পড়ে গেল পুরনো সব কথা। সে যখন ক্লাস 6-এ পড়ে তখন বাড়ির সকলের অমতে সিঞ্চনের ঠাম্মি একরকম জেদ করে সিঞ্চনকে সাঁতারের কোচিংয়ে ঢুকিয়ে দেন। সেই কোচিংয়েই প্রথম দেখা হয়েছিল অশ্মির সঙ্গে। কোচিংয়ে বেস্ট স্ট্রোক, ফ্রি স্টাইল স্ট্রোকের কথা বলতে বলতেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারপর হাই স্কুল, কলেজ থেকে শুরু করে সাঁতার কম্পিটিশন, সব জায়গায় গুড় অম্বলের মতো একে অন্যের পাশাপাশি থাকতো তারা। সিঞ্চন কখনো অশ্মিকে টেক্কা দিয়ে কলেজে টপার হয়েছে, তো
উষ্মি কখনো সিঞ্চনকে টেক্কা দিয়ে এমএসসির ফার্স্ট সেমিস্টারে দুর্দান্ত রেজাল্ট করেছে, আবার সাঁতারের ক্ষেত্রেও তারা সবসময় একে অন্যকে টেক্কা দিয়ে এসেছে। তবে তাদের এই টেক্কা দেওয়ার সম্পর্ক কখনোই তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল হয়ে দাঁড়ায়নি। উষ্মি জিতুক বা সিঞ্চন ট্রফি জিতলে তারা একসাথেই ছবি তুলেছে। সেই সব পুরনো দিনের কথা সিঞ্চনের মনে পড়ে যাচ্ছিল। বারবার সে হারিয়ে যাচ্ছিল তাদের হাই স্কুলের ফেয়ারওয়েলের দিনে। ওই সিনচ্যান, কতবার না তোকে বলেছি আমাকে শিনচ্যান বলে ডাকবি না? আমি কি কার্টুন নাকি? আরে ইয়ার, আমার কথাটা তো শোন। শিনচ্যান আমার ফেভারিট কার্টুন, তাই তো তোকে ওই নামে ডাকি। আচ্ছা শোন শোন, আমি কথা দিচ্ছি আর কটা দিন তোকে শিনচ্যান বলে ডাকবো। তারপর তুই তো যাবতীয় মেডেল আমাকে দিয়ে পায়ে পড়ে গেলেও আমি আর শিনচ্যান কিন্তু বলবো না। রিয়েলি? সত্যি বলছিস? ঢপ দিচ্ছিস না? একদম না, তোর মাথায় হাত দিয়ে বলছি। আর তো কটা দিন বল, এখন প্লিজ মুড অফ করিস না। একটু পরে আমাদের ফেয়ারওয়েল হবে। আমি রিসাইটেশনে তোর নাম দিয়ে দিয়েছি। রবি ঠাকুরের কবিতা তোর গলায় যা মানায় না, আহ অসাধারণ। চল চল, সবাই ওয়েট করছে। স্টেজ তুঝে পুকার রাহা হ্যায় মেরে দোস্ত। হ্যাঁ চল। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা সেদিন আবৃত্তি করেছিল সিঞ্চন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আবৃত্তি করার সময় এই কবিতাটা সিলেকশন করার জন্য সকলেই তাকে প্রশংসা করেছিল। হিস্ট্রির মধুছন্দা ম্যাম তো জিজ্ঞাসা করেই বসেন, এই পোয়েমটা তুমি কেন চুজ করলে? সেদিন সিঞ্চন ক্যাবলার মতো হেসে বলেছিল, আসলে আমার ঠাম্মির কাছে শুনে। আমার ঠাম্মি বলে এতদিন আমরা একটা স্বপ্নের মধ্যে ছিলাম, একটা একটা ঘোরের স্বপ্নের মধ্যে, কিন্তু এইবার আমরা বাস্তবের মাটিতে পা দিতে চলেছি, যেখানে কোনো স্বপ্ন নেই, শুধু শুধু লড়াই আছে ম্যাম। তাই আমাদের একটার পর একটা স্বপ্ন ভঙ্গ হবে এইবার। ঠাম্মির এই কথাটা শুনে আমার মনে হয়েছিল যে আজকে এই কবিতাটা পড়ি। তোমার ঠাম্মি সত্যি অত্যন্ত বুদ্ধিমতী। তোমার কথা শুনে মনে হচ্ছে উনি বেশ উচ্চশিক্ষিত। আসলে ম্যাম, ঠাম্মা আমাকে ছোটবেলায় পড়াতেন। কাগজপত্রের ক্ষেত্রেও দেখেছি ইংরেজিতে সাইন করেন, তবে কতদূর পড়েছেন আমি ঠিক জানি না। অ্যাকচুয়ালি ম্যাম, ঠাম্মি না ভীষণ কিউট, আর নিজের পড়াশোনার বিষয়টা খুব হাইড করে রাখে, কাউকে বুঝতে দেয় না। তবে কথাবার্তা শুনে বোঝা যায় উনি আগেকার দিনের মানুষ হলেও রীতিমতো শিক্ষিতা। সেদিন স্কুলের সমস্ত ছেলেমেয়ের সামনে অশ্মি সিঞ্চনের ঠাম্মির প্রশংসা করে। আর সেদিনই এক অদ্ভুত ভালো লাগা নিয়ে সিঞ্চন প্রথমবার অশ্মির দিকে তাকায়। ঠাম্মিকে নিয়ে এর আগেও অনেকবার কথা হয়েছিল দুজনের মধ্যে, প্রত্যেকবারই অশ্মি খুব পজিটিভভাবে কথা বলেছিল, কিন্তু ফেয়ারওয়েলে সকলের সামনে বলা সেই কথাটা এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছিল সিঞ্চনের মনের মধ্যে। নাকি অনুভূতি আগে থেকেই ছিল তা সিঞ্চন জানে না, তবে সেই দিনের ভালো লাগাটুকু যে অন্য সমস্ত দিনের থেকে আলাদা সেটুকু সে বুঝেছিল। তারপর এক কলেজ এক ব্যাচে পড়তে পড়তে, কেমিস্ট্রির নানান রকম প্রবলেম সলভ করতে করতে আর কখনো নিজেদের মধ্যেকার সম্পর্কগুলোকে তলিয়ে দেখা হয়নি তাদের। সেদিন সিঞ্চনের রিসাইটেশনের পর অশ্মি ফাগুনের ও মোহনায় গানে নেচে সকলের প্রশংসা কুড়িয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অশ্মি আবার সিঞ্চনকে পুরনো নামেই ডাকে, সিনচ্যান। উফ, আবার? আচ্ছা, আর কতদিন আমাকে এই কার্টুন মার্কা নামে ডাকবি বলতো? তুই বল, আমি আজকে বাড়ি গিয়ে নোট করবো ডায়েরিতে। জানিস সিনচ্যান, আমার ছোট থেকে স্বপ্ন আমি বিদেশে সেটেল হব। যেদিন বিদেশে যাব তারপর আর কখনো তোকে সিনচ্যান বলবো না। পাক্কা, প্রমিস। আরে বিদেশে তো তুই অনেক পড়ে যাবি,
এতগুলো বছর এখন আমাকে এই অত্যাচারটা সহ্য করতে হবে, তাই তো নাকি? সবার সামনে এই কার্টুন মার্কা নামে ডাকবি আর সবাই হাসবে। উফ, আর ভাল লাগে না আমার। ইয়েস বস। নো বস, সি আই হ্যাভ আ প্ল্যান। আমি আজকেই সুধীর আঙ্কেলকে বলবো যে বিদেশের একটা ছেলের সঙ্গে তোর যেন বিয়েটা দিয়ে দেয়, ব্যাস লাটা চুকে যাবে। সিঞ্চনের কথা শুনে সেদিন অশ্মি হো হো করে হেসেছিল। তারপর সুবীর আঙ্কেল এইসব কথা বলতে মানাও করেছিল, কিন্তু সিঞ্চন শোনেনি। স্কুলের বড় গেটের সামনে সুবীর আঙ্কেলের গাড়ি দেখেই ছুটতে ছুটতে গিয়ে বলেছিল কথাটা। আঙ্কেল, আঙ্কেল একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলো বেটা। অশ্মি তো বিদেশে সেটেল করতে চায়, বিদেশে জব করতে চায়, তো এত হ্যাপা না করে বিদেশের একটা ছেলে ধরে ওকে বিয়ে দিয়ে দিন না। ও হ্যাপি আর আমরাও হ্যাপি। দাঁড়া, দেখছি তোকে। আমি না তোর গায়ে ককরোচ ছেড়ে দেবো, দাঁড়া বলছি। সিঞ্চন তখন সুবীর আঙ্কেলের সাহায্যে একটা ট্যাক্সিতে উঠে বাড়ির পথ ধরে, আর ট্যাক্সির জানালার কাঁচ নামিয়ে অশ্মিকে দেখে ভেংচি কাটে। আজও সেই ভেংচি কাটার কথা। অশ্মির সিঞ্চনকে ধরতে না পেরে রেগে কটমট করে তাকানো চেহারা সব মনে পড়ে সিঞ্চনের। তার চোখের পাতাটা কেমন ভারী হয়ে এলো। ঠিক তখনই দরজায় একটা আওয়াজ হলো। কেউ যেন দরজাটা বাইরে থেকে খুলে দিল। সিঞ্চন নীলা ভেবে দরজার এক পাশে গিয়ে দাঁড়ালো। নীলা ঢুকতেই তাকে জাপটে ধরে ফেলে, আর নীলা মুখে একটা অদ্ভুত আওয়াজ করতে থাকে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমি বুঝিব তোমার পরাণ। পেয়েছি, এইবারে ধরেছি। হ্যাঁ দাঁড়া, তো চুল যদি কেটে বয়স কাট না করে দিয়েছি, আমার নাম সিঞ্চন নয়। বেটা কামড়ে দিলি। এই ছাড় সিনচেন। এই কি তুই? হ্যাঁ আমি তো। এই তার মানে তুই আমায় কামড়ালি? বেশ করেছি, আবার কামড়াবো? তুই আমার চুল কাটবি? হ্যাঁ, তোর আমি মাথা ন্যাড়া করে দেব, একটা টিকি রেখে বাকি পুরো মাথার চুল ছেঁটে দেব। অদ্ভুত তো। তুই এখানে, আমি তো আসলে ভাবলাম যে কি আমি তো আমার চুল ছেড়ে দেবার প্ল্যান করে তোতলানো। হ্যাঁ, আমি নীলা ভেবেছি। ওই গল্প বানানো। আমার আর নীলার হাইট এক? না, হাইট এক নয়, তবে গড়নটা খানিকটা এক তো। আর দেখ, নীলার তো 5'4" আর তোর বোধহয় খুব বেশি হলে হবে 5'5". এই ডিফারেন্সটা কি আর সবসময় মাথায় থাকে? এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছিস যেন ঝাঁসি রানীর মতো তোর কোমর থেকে 6 ফুটের তলোয়ার ঝোলে। এই শোন, আমি না তোর মতো লিলিপুট নই, ওকে? তুই এখন এখানে আমার সঙ্গে ঝগড়া করতে এসছিস? আসলে বাপি তো ফাইনাল সেমের পরেই আমার বিয়ের ডেট ঠিক করেছে, তবে অর্করা এঙ্গেজমেন্টটা তার আগেই করে রাখতে চাইছে। হ্যাঁ, সে তো শুনলাম। তো আমি কি করব? নির্ভর হব? কিছু কেনাকাটা করতে হবে, তুই চল না কাল একসঙ্গে শপিং করব। তাছাড়া তোর আর অর্কর হাইট সেম, তুই থাকলে আমারও হেল্প হবে। শেরওয়ানিটা কিনবো অর্কর, তুই চয়েসও করতে পারবি। ছেলেদের চয়েস তো, আমি তো অতটা বুঝি না, বল প্লিজ। এই তোর আমাকে কি মনে হয় বলতো? আমার কোনো কাজ নেই। এতদিন তোর জন্য কোথায় ফর্ম ফিল আপ, কোথায় বই, সব জোগাড় করে দিয়েছি। এবার তোর বরের জামার সাইজও কত সেটা আমি মানে তোকে কি কিনে নেবো নাকি? হেই, আমি কি ডেমো নাকি? হ্যাঁ, আর তাছাড়া তুই না হয় বিয়ে করে বিদেশে সেটেল করবি, আমাকেও তো আমার লাইফে সেটেল হতে হবে নাকি? সে কারণে আমায় পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি করতে হবে। তোর সঙ্গে না টোটো করে ঘুরে বেড়ালে আমার চলবে না, আমি যাব না। প্লিজ সিনচান, প্লিজ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল। আজ তো বাপিও বললো আইবুড়ো ভাত থেকে সঙ্গীত, মেহেন্দি সব ক্ষেত্রে তোকে আমার পাশাপাশি থাকতে হবে। তুই না থাকলে আমার ভালো লাগে, বল। আরে আরে দেখ, অর্কর সাইজ তো আমি জেনে নিয়েছি, আমি তো এমনিই মজা করছিলাম, তবে তুই গেলে আমার ভালো লাগতো। আর দেখ, তাছাড়া আমরা তো পুজোর শপিং একসাথেই করতে যাই। তুই তো এবারও পুজোর গাউনটা আমাকে পছন্দ করে দিয়েছিলিস। আমি যখন পরেছিলাম না, সবাই প্রশংসা করছিল। তোর চয়েসটা তো খুব সুন্দর, তাই বলছি চল না। আমার তো মা নেই যে সঙ্গে যাবে, তুই অ্যাটলিস্ট চ।
মায়ের কথাটা বলার সময় অশ্মির গলাটা ধরে এলো। সিঞ্চনেরও এই একটা কথা শুনে মনটা কেমন উদাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যা, তবে কাল না, কাল একটু কাজ আছে। তুই পরশু একটা ডেট কর, আমি যাব, ফাইনাল। ওকে, আমি বাপিকে বলে দিচ্ছি। ওরা দুজন যখন কথা বলছিল তখন দরজার বাইরে একটা গলার কাশির আওয়াজ শোনা গেল। পরক্ষণেই প্লেটে পাস্তা নিয়ে ঘরে ঢুকলো ঠাম্মি। অশ্মি দিদি ভাই। অশ্মি ঠাম্মিকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। ঠাম্মিও প্রতিবারের মতো এবারও অশ্মির থুতনির কাছটা হাত দিয়ে নেড়ে নিজের ঠোঁটে ছোঁয়ালো। এই নাও, পাস্তাটা খেয়ে নাও, তোমার আন্টি বানিয়ে দিয়ে গেছে। ঠাম্মি, তোমার হাতের সেই স্পেশাল ডিশটা, ওই গাজরের হালুয়া, অসাধারণ ছিল। আমি তোমার থেকে রেসিপিটা জেনে বাড়িতে ট্রাই করেছিলাম, সবাই খুব প্রশংসা করছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, মানে যদি মাইন্ড না করো? বলো দিদি ভাই। গাজরের হালুয়ার রেসিপিটা তুমি কার থেকে শিখেছো? কথাটা শুনে ঠাম্মি একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলল, আমার এক বন্ধুর থেকে। কথাটা বলতে বলতে ঠাম্মি যেন স্মৃতির কোনো অতলে হারিয়ে গেলেন। তার চোখ থেকে টসটস করে জল পড়তে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় সিঞ্চন থেকে শুরু করে অশ্মি পর্যন্ত হতভম্ব হয়ে গেল। অশ্মি ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মি, তুমি কি তোমার খুব কাছের কোনো বন্ধুর কথা ভাবছিলে? আমি কি তোমাকে আঘাত দিয়ে ফেললাম? এই অশ্মি, তুই গিল্টি ফিল কেন করছিস? তুই কি করে জানবি ঠাম্মির কোন কথায় আঘাত লাগবে? ও ঠাম্মি, দাঁড়া, ও ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে? কিছু না দাদু ভাই, গাজরের হালুয়া বানানোর কথা মনে পড়ে গেল। ঠাম্মি, জানো আমার মামা দাদু তো তোমাদের সময়কার মানুষ। তিনি কত পুরনো দিনের কথা বলেন। সেই সময় মোবাইল ফোন ছিল না, অফিস কাছারি এবং বড়লোকদের বাড়িতে ল্যান্ড ফোন থাকতো কেবল। কমিউনিকেশন সিস্টেমটা ওই সময় বড় টাফ ছিল। কিন্তু মানে তোমার মুখ থেকে তো পুরনো দিনের তেমন কোনো কথাই শুনতে পাই না, কেন বলো তো? আরে তুই শুনবি কি করে? ঠাম্মি তো আমাদেরকে কিছু বলেই না। কেন যে ঠাম্মি পুরনো দিনের কথা খুব একটা বলে না, কে জানে। আসলে কি জানো তো, তোমাদেরকে সেই সময়কার কথা বললে তোমরা বুঝবে না। এই যে এখন আপনজনকে মনে করলেই সঙ্গে সঙ্গে ভিডিও কলে দেখতে পেয়ে যাচ্ছ, মন করলেই ফোন করছো। সবার তো এখন হাতে একটা করে ফোন থাকে। তখন আমাদের গ্রামে গঞ্জে ফোন কোথায়? শহরের দিকে ফোন থাকলেও সে ছিল হাতে গোনা মাত্র। গ্রামের মোড়ল বা অবস্থাপন্ন লোকের বাড়িতেও তখন ফোন ছিল না। ল্যান্ড ফোনে তখন ডায়াল নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতে হতো। সে সময় টেলিগ্রাম, পোস্টকার্ড এসবই তো ছিল যোগাযোগের মাধ্যম। 3-4টে গ্রাম পেরিয়ে হয়তো সরকারি কোনো অফিসে একটা ফোন থাকতো। জীবনযাত্রা তখন অনেক বেশি কঠিন ছিল। আমার মামা দাদুও বলতেন সেই সময় যোগাযোগ মোটেও সহজ ছিল না, হাতে লেখা চিঠির যুগ ছিল। হ্যাঁ, প্রেমিক প্রেমিকারা তখন হাতে চিঠি লিখে হেরোর মাধ্যমে পাঠিয়ে দিত। ইন্টারেস্টিং, কিন্তু চিঠি পৌঁছাতে তো দেরি হতো। তা তো হতোই, 1 দিন 2 দিন 3 দিন বাদে সেই চিঠি গিয়ে পৌঁছাতো অন্যজনের হাতে। পোস্ট অফিসে চিঠি ফেললেও আসতে সময় লাগতো বলে
অনেক দূতি ছিল গ্রামগঞ্জে। দুটি মানে? ধরো কেউ একজন গ্রামে থাকে, তার পরিচিত কেউ কাজের জন্য ট্রেনে করে রোজ শহরে যায়। তখন সেই পরিচিত মানুষটির হাত দিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হতো। তাহলে 3-4 ঘন্টার দূরত্বে থাকা মানুষটার কাছে মানুষের চিঠি দিনের দিনই হাতে পেয়ে যেত। আমরা তখন এই দূতির মাধ্যমেই চিঠি পাঠাতাম। এটা অনেকটা তোমাদের এই মেসেঞ্জারের মতো। আমরা তখন মানুষকেই মাধ্যম বানাতাম, তোমরা এখন যন্ত্রকেই মাধ্যম বানাও। তবে ঠাম্মি, ফোনে কথা বললে অপর মানুষের গলার স্বর শুনতে পাওয়া যায়। চিঠির ক্ষেত্রে তো সেই সুবিধা নেই। তা নেই। আগেকার সেই চিঠিতে অপরজনের গলার স্বর শোনা যেত না ঠিকই, তবে প্রিয়জনের হাতের ছোঁয়া পাওয়া যেত। আর সেই চিঠির উপর হাত বুলিয়েই নিজের প্রিয়তমের কথা মনে করে কাঁদতে কাঁদতে কেউ কেউ ঘুমিয়েও পড়ত। এইসব কথা তোমাদের বলে কি লাভ বলো? তোমরা কি আর বুঝবে? তোমাদেরকে কথা বলতে গেলে এই যুগের মতো করে বলতে হবে। সেই কারণেই তো সিঞ্চনকে একটা গল্প বলেছিলাম। সেই সময়কার গল্প, যখন মোবাইল ছিল না, যোগাযোগ এত সহজও ছিল না। শুধু চিঠির জায়গাগুলোতে আমি নিজের মনের মতো করে মাধুরী মিশিয়ে ফোন কল, মেসেজ এইসব বলে দিয়েছি। কি গল্প ঠাম্মি? শঙ্খপুরের জেলে পরিবারের গল্প। সেখানকার এক মেয়ে স্বর্ণ, যে যুগের থেকে একটু এগিয়ে ছিল। তার শিক্ষা, ভাবনা, চিন্তা সব ছিল আধুনিক। সমাজের চাপে পড়ে তার ভালোবাসার গলা টিপে মারার গল্প, আর দেবানীর প্রেমে প্রতারিত হওয়ার গল্প। 1 সেকেন্ড ঠাম্মি, দেবানী কোথায় ঠকে গেল? হ্যাঁ মানছি, প্রদ্যুম্ন স্ট্যাটাসের কথা ভেবে প্রথমে দেবানীকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে গিয়েছিল, কিন্তু তারপর তো বিয়ের পিড়িতে স্বর্ণর প্রেমিক অর্ধেন্দু দেবানীর জায়গায় নতুন কনেকে দেখে দেবানী আর প্রদ্যুম্নর প্রেমের কথা বলে দেয়, আর তারপর তো বিয়ে ভেঙে গেল। এতদূর গল্প শুনে মনে হতে পারে যে প্রদ্যুম্ন ঠকিয়েছে, কিন্তু পরে তো প্রদ্যুম্ন দেবানীকে নিজের ভুলটা কনফেস করেছিল, আর দেবানী তো তাকে ক্ষমাও করেছিল, তাই না? মানে তাদের তো বিয়েও হয়েছে, হ্যাপি এন্ডিংও হয়েছে। তাহলে যে স্বর্ণ চলে গেল, তুমি তার কথা ভাবছো দাদু ভাই? অর্ধেন্দু কিন্তু স্বর্ণকে ভালোবেসেছিল। স্বর্ণ অর্ধেন্দুর মায়ের আপত্তির কথা ভেবে রাতারাতি হারিয়ে গেল, অথচ দেবানী, সেও তো ভালোবেসেছিল, কিন্তু প্রদ্যুম্ন তাকে ঠকিয়েছে। একজনের সঙ্গে ভালোবাসার অভিনয় করে অন্য মেয়েকে বিয়ে করতে গিয়েছিল। সেই মেয়ে বিয়ে ভেঙে দেওয়ায় পরে আবার দেবানীর কাছে এসেছে। দেবানী ছিল তার অগত্যা মধুসূদনের মতো। তোমরা এখনকার দিনের ছেলে মেয়েরা একেই ভালোবাসা বলো? আমরা কিন্তু বলতাম না। সিঞ্চন চুপ হয়ে গেল। ঠাম্মির যুক্তিকে ভাঙার মতো কথা খুঁজে পেল না সে। সত্যি তো, এটা তো শুধুই স্বর্ণর ভালোবাসার গল্প নয়, দেবানীর ঠকে যাওয়ারও গল্প। ভালো তো অর্ধেন্দু বেসেছিল স্বর্ণকে। প্রদ্যুম্নর দায় পড়ে যাওয়াকে কি সত্যি ভালোবাসা বলে? সিঞ্চনের ঘোর কাটল ঠাম্মির কথায়।
আসলে কি জানো দাদু ভাই, ভালোবাসা এক অদ্ভুত জিনিস। সবাই সেটার নাগাল পায় না, আবার কেউ কেউ পেয়েও আগলে রাখতে পারে না, মুঠো আলগা করে হারিয়ে ফেলে স্বর্ণর মতো। তা দিদি ভাই, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হচ্ছে। হ্যাঁ ঠাম্মি। তুমি তাহলে আমাদের ছেড়ে সেই বিদেশে চলে যাবে? হ্যাঁ, হে কি, চোখে জল কেন? পাগলি মেয়ে। তুমি আমার বিয়ের কথা কি করে জানলে? সিনচান বলেছে? না না, সুবীর ফোন করেছিল। তোমার বিয়ের আগে ওই কি সব আংটি বদল হবে তার নেমন্তন্ন করতে, তখনই আমাকে সবটা বলল। তা দিদি ভাই, এ বিয়েতে তোমার মত আছে তো? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? অশ্মি প্রণাম করতে ঠাম্মির পায়ের দিকে ঝুঁকে পড়ে। থাক থাক, প্রণাম করতে হবে না। হে প্রণামটা কি উত্তর এড়ানোর কৌশল? লজ্জা ঠাম্মি, বুঝলে না? লজ্জা লজ্জা। সুখী হও দিদি ভাই, তবে কি জানো তো, সুখ অত সহজ নয়। সারা জীবন ধরে ঐশ্বর্যের মধ্যে থেকেও কেউ সুখী হতে পারে না, আর কেউ কুঁড়ে ঘরের বন্ধ জানালাতেও সুখী হয়। অশ্মি অবাক হয়ে ঠাম্মির দিকে তাকায়। মানুষটার কি জানার কোনো শেষ নেই? এই বয়সের মানুষকে দেখলে যেখানে আদ্যিকালের বুড়ি মনে হয়, সেখানে ঠাম্মি যেন প্রত্যেকটা মুহূর্তে আপডেটেড হয়ে ওঠে। অশ্মির মাও এখন অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারেনি, অথচ ঠাম্মি ইউটিউব চালিয়ে শ্যামা সঙ্গীত শোনে। এত বয়স অথচ এত ইউনিক কি করে হয় একটা মানুষ, ভেবে পায় না অশ্মি। তবে অশ্মির মনে হয় ঠাম্মির দুজোড়া চোখে অনেক অনেক কথা লুকিয়ে আছে। ও ঠাম্মি, শোনো না, বলছি তুমি কি বলছো গো? সব তো মাথার অবধি বাউন্সার বেরোচ্ছে। আমি বলছি সেই অমৃতের কথা, ভালোবাসার কথা। আসলে কি জানো তো, 2 দশক পাশাপাশি থেকেও, ছেলেপুলের জন্ম দিয়েও অনেক সময় একজন মানুষ অপরজনকে ভালোই বেসে উঠতে পারে না। তারা এক বিছানায় একসঙ্গে শোয়, অথচ তাদের মাঝখানে থাকে সমুদ্রের মতো দূরত্ব। যে দূরত্ব অতিক্রম করবে কি একজন মানুষ, কিন্তু অপর মনের সেই দূরত্বের কথা সারা জীবনেও টের পায় না। তাই তোমাদের বলছি, দুঃখ কষ্ট কার জীবনে নেই বলো? এই মাইকেল মধুসূদন দত্ত, তিনি কি কম কষ্ট পেয়েছেন? তবে তিনি কিন্তু জীবনে ভালোবাসা পেয়েছিলেন। এত অভাব অনটন কষ্টের মাঝখানেও যোগ্য সঙ্গী খুঁজে পেয়েছিলেন, আর সেখানেই তিনি জিতে গিয়েছেন। তাই যদি প্রকৃত সঙ্গ খুঁজে পাও, স্বর্ণর মতো হেলায় হারিও না। স্বর্ণ ভেবেছিল হরদেন্দুর মা মেনে নেবে না, কিন্তু হরদেন্দুর কথা সে কখনোই ভাবেনি। সে তো মহৎ হতে চেয়েছিল, হয়তো হয়েওছে, তবে মাঝখান থেকে একটা ভালোবাসার গল্প অপূর্ণ থেকে গেছে। ভালোবাসার গল্প অপূর্ণ থাকলে বড় কষ্ট হয় দিদি ভাই, বড় কষ্ট হয়। শেষের কথাগুলো বিড়বিড় করতে করতে ঠাম্মি বেরিয়ে গেল। সিঞ্চনের হঠাৎ করে কি হলো জানি না, সে অশ্মির কাঁধে হাত রাখল আর ডান হাত দিয়ে অশ্মির মুখটা তুলে ধরল।
লাইটের আলোয় সে দেখল অশ্মির চোখে জল। অশ্মি থরথর করে কাঁপছে। সিঞ্চন অশ্মির চোখের জল মুছিয়ে তাকে খাটে বসালো। তারপর অশ্মির পায়ের কাছে বসে বলল, অশ্মি, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। কি কথা বল? প্রবল উত্তেজনার বশে কথাটা বলল অশ্মি। যেদিন থেকে তোর বিয়ের কথাটা শুনেছি সেদিনই বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কেন জানি না, মনে হয়েছিল যেন অনেকটা দেরি করে ফেলেছি। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে যদি না বলি হয়তো আরও অনেকটা দেরি করে ফেলবো। বেটার লেট দ্যান নেভার। দেরি হয়নি। সিঞ্চন, বল বল না, কি বলবি আমায় বল, আমি শুনছি। আরে আরে কি রে, চুপ করে গেলি কেন, বল। হ্যাঁ হ্যাঁ বলছি মানে মানে অশ্মি, আমি তোকে বলছিলাম যে। হ্যাঁ কি, বল। আরে অশ্মি, তুই 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 অর্ককে কি, মানে অর্ককে তুই কি? হ্যাঁ কি? অশ্মি, তুই কি সত্যি সত্যি, হ্যাঁ মানে তুই কি সত্যি অর্ককে বলেছিস যে তুই আমাকে শিনচ্যান বলে ডাকিস? তুই এই কথাটা বলতে চাইছিলি এতদিন ধরে? হ্যাঁ হ্যাঁ মানে এটাই বলতে চাইছিলাম তোকে। তোর বর সে এবার আমার ফ্রেন্ড হবে, তার কাছে আমার ইমেজটা কেমন করে রেখেছিস সেটাই আর কি জানতে চাইছিলাম। আরে আরে কি হলো? আরে আরে পাস্তাটা খেয়ে যা। অশ্মি, এই অশ্মি দাঁড়া। কি হলো, পিছু ডাকছিস কেন? এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ গাড়ি আনিস নি তো? দাঁড়া, আমি বাইকে ড্রপ করে দেবো। তুই ঘরে গিয়ে পাস্তাটা খা, আমি ঠাম্মির ঘর থেকে শার্টটা চেঞ্জ করে আসছি। সিঞ্চন চলে গেলে অশ্মি পুরো ঘরটা তাকিয়ে তাকিয়ে দেখল। সেই ক্লাস 6-এর একটা সাঁতার কম্পিটিশনে নাম দেওয়ার ফর্ম নিয়ে প্রথম সে এই বাড়িতে এসেছিল। তারপর ঠাম্মির সঙ্গে সিঞ্চনের ঘরে এসেছিল। এত বছরেও এই ঘরটা একটু চেঞ্জ হয়নি, শুধু বয়সটাই যা বেড়েছে। কিন্তু তাদের সেই প্রথম দিককার সম্পর্কটা ধীরে ধীরে কেমন গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছে। বন্ধুত্ব এতটাই গাঢ় হয়েছে যে এখন বিদেশে যাওয়ার আনন্দটাও যেন তার মনের মধ্যে ম্লান হয়ে যাচ্ছে। সিঞ্চনের সঙ্গে আর দেখা হবে না ভাবলে সিঞ্চনেরও কি কষ্ট হচ্ছে না? হয়তো হচ্ছে, মেল ইগোর জন্য বলতে পারছে না। আর বলেই বা কি হবে, বিয়ে তো করতেই হবে। আর বিয়ের পর দুজন যে দুদিকেই চলে যাবে, এটাই তো ডেস্টিনি। তাদের মতো লাখ লাখ বেস্ট ফ্রেন্ড তো এভাবেই হারিয়ে যায়। তারাও হারিয়ে যাবে বহু বছর পর। তারপর আবার কখনো দেখা হবে, তখন সিঞ্চন আর সে দুজনেই বুড়ো বুড়ি। তাদের অনেক নাতি নাতনি থাকবে। এভাবেই তো বরাবর ভেবেছে তারা। কিন্তু কেন আজ এই ভাবনাতে একটু মজা হচ্ছে না অশ্মির? কেন কেন দু চোখ ভারী হয়ে আসছে মাঝে মাঝেই? বিয়ের কথা শুনলেই মায়ের জন্য কি মন খারাপ করছে তার? তবে কেন এমন অদ্ভুত খারাপ লাগা ঘিরে আছে তাকে? কে দেবে এসবের উত্তর? ওই কিরে, কোথায় হারিয়ে গেলি? অর্কর চোখের গভীরে নাকি? হ্যাঁ চ চ চ, এখন না বেরোলে অনেকটা রাত হয়ে যাবে, আর তখন তোর খারুস মামা দাদু আমাকে আরও 10টা কথা শুনিয়ে দেবে। ভাল লাগবে? এমনিতে তো আমরা মিডল ক্লাস বলে আমাদেরকে পছন্দই করে না। চ। কথা বলতে বলতে অশ্মি বেরিয়ে এলো বাড়ির বাইরে। সিঞ্চনের বাইকে উঠে এই প্রথম কাঁধে হাত দিল সে। একটু অবাক হলো সিঞ্চন। কি রে, এভাবে বসছিস? এতদিন তো দুদিকে পা দিয়ে বসতিস, তোর হয়েছেটা কি বলতো? এমনি রে, পায়ে লাগা আছে একটু। ও তাই বল, ঠিক আছে, আমার কাঁধে হাতটা দে, আর মনে হলে মাথাটাও রাখতে পারিস। তবে ধরে বসিস, আর শরীর খারাপ লাগলে বলিস যে আমি থামিয়ে দেবো, চাপ নেই। বলছি যে পায়ে কিছু লাগিয়েছিলি? না, ভুলে গিয়েছি। নাম একবার। সিঞ্চন বাইকটি স্ট্যান্ড করিয়ে বাইকের বক্সটা খুলে একটা হোমিওপ্যাথিক মলম বের করে আনলো। তারপর অশ্মিকে ওদের বাড়ির বাইরের সিঁড়িতে বসিয়ে দিল। কোথায় লেগেছে? আমায় দে না। নেকা, আমায় দে না বলতো। গোড়ালিতে।
ও এখানে দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি। সিঞ্চন খুব যত্ন করে মলমটা অশ্মির পায়ে লাগিয়ে দিল। হ্যাঁ, শোন, গোড়ালির কাছ থেকে পাটিয়ালার প্যান্টটা একটু গুটিয়ে রাখিস, আর ওড়নাটাও, নয়তো মলমটা বেকার দেওয়া হবে আর আমার পয়সাটাও চলে যাবে, ঠিক আছে? সিঞ্চন উঠে দাঁড়া, ঠাম্মি ব্যালকনি থেকে দেখছে। সিঞ্চন উঠে দাঁড়িয়ে দেখলো ঠাম্মি ওদের দিকে তাকিয়ে। দুজন মিলে ঠাম্মির সামনে এত মারপিট করেছে, কিন্তু এই প্রথম সিঞ্চনের খুব লজ্জা লাগলো। ঠাম্মির চোখ থেকে দৌড়ে যেতেই সে যেন বাইকটা দ্রুত স্টার্ট দিল, তারপর অশ্মিকে পেছনে বসিয়ে ফুরুত। ঠাম্মি তখন সিঞ্চন আর অশ্মিকে দেখতে দেখতে ভেসে যাচ্ছিল নিজের জীবন সমুদ্রে, যে সমুদ্রের ঠিকানা শুধু দুজনের কাছে আছে, একজন সে আর অন্যজন না। সেই অন্যজনের কথা ভাবতে চায় না ঠাম্মি। সেই সব পুরনো কথা অতীত ভুলতেই ঠাম্মি আকাশের দিকে তাকিয়েছিল এক দৃষ্টে, অপলক। এই দাঁড়া 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 দাঁড়া, আমাকে একটা আইসক্রিম কিনে দিবি সিনচান? সে তুই খেলে খা, কিন্তু আমি খাবো না, বুঝলি? কাল আমার গানের রিহার্সাল আছে। ওকে। এখানে দাঁড়া, আমি আনছি। কুলফি মালাই তো? না, কর্নেটো আন। আরে কর্নেটো তো আমার ফেভারিট, তুই তো কুলফি খাস। ভাবলাম আজ ট্রাই করি নতুন কিছু। ও এই শোন, তুই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি? আমি তো খেতেও পারবো না রে আজ। ছেড়ে দে, খাবো না, চল। আরে মজা করছি, দাঁড়া। তুই ভালোবাসিস, তুই খেতে পারবি না আর আমি সামনে দাঁড়িয়ে খাবো? তা হয় না রে, আমরা তো বেস্ট ফ্রেন্ড, বল? তাছাড়া তোকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাই না। চল, আমাকে বাড়ি ছেড়ে দে, তাহলেই হবে। অশ্মি, বললাম তো না। উফ, চল। এই দাঁড়া এক সেকেন্ড, মামা দাদু ফোন করছে। ব্যাস এই সেরেছে। এই তো চলে এসেছি, আর 5 মিনিট। অশ্মিদের বাড়ির গেটের সামনে দাঁড়াতেই সিঞ্চন দেখল মামা দাদু দাঁড়িয়ে। মামা দাদুর বয়স সিঞ্চনের ঠাম্মির থেকেও বছর 2 বেশি। অশ্মি বলেছিল 72 বছর বয়স। সিঞ্চনের দেখে মনে হয় বয়সটা যেন আরেকটু কম। এই বয়সেও ওনাকে হিরোর মতো দেখতে। মাথার সব চুল পাকা হলেও মামা দাদুকে দেখতে একদম যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো, কিন্তু মানুষটা একদম গব্বর টাইপস। অশ্মিকে খুব ভালোবাসলেও অশ্মির কোনো ছেলের সঙ্গে মেশা একদম পছন্দ করেন না। বেসিক্যালি আনরোম্যান্টিক একজন মানুষ, নিজেও বিয়ে থা করেননি আর প্রেম ভালোবাসার পুরো বিরোধী। আজকে শত চেষ্টা করেও সিঞ্চন এই মানুষটার মুখোমুখি হওয়া এড়াতে পারল না। দাঁড়াও, অশ্মিকে নিয়ে কোথায় গিয়েছিলে তুমি? পার্কে? না মানে দাদু, তোমাকে জিজ্ঞেস করছি তো, উত্তর দাও। ও আমাদের বাড়িতে গিয়েছিল আঙ্কেলের গাড়ি ছাড়াই, তাই আমি দাদু ওকে ড্রপ করে দিয়ে গেলাম। তোমার তো মা নেই বাড়িতে, তাহলে কার সঙ্গে কথা বলতে গিয়েছিল? তোমার সঙ্গে তো কলেজেই ওর আজ দেখা হয়ে গিয়েছে। কি লুকোচ্ছ আমাকে? অশ্মি, তুমি সুবীরের চোখ এড়িয়ে এইসব করে বেড়াচ্ছ। সুবীর কিন্তু তোমার জন্য আর বিয়ে করেনি। দাদু প্লিজ একটু শোনো। তুমি ঘরে যাও অশ্মি, আমি কিছুই শুনতে চাই না আর। মামা দাদু, আপনি ভুল করছেন। আমি জানি আপনি খুব স্ট্রিক্ট, কলেজের বাইরে অশ্মি কোনো ছেলে বন্ধুর সঙ্গে মিশুক আপনি চান না। আর ও আমার বাড়ি গেলেও মায়ের সঙ্গে কথা বলেই যায়, তাই আপনি ওকে ছাড়েন। সবটাই আমি জানি। আর হ্যাঁ, আজ আমার মা বাড়ি ছিল না ঠিকই, তবে আমার ঠাম্মা বোন সবাই তো ছিল। আর অশ্মির তো ঠাম্মি নেই। অশ্মি ঠাম্মিকে খুব ভালোবাসে। আমার ঠাম্মির সঙ্গে কথা বলতেই আজকে অশ্মি আমার বাড়ি গিয়েছিল। আর কোনো কোয়ারি আছে দাদু? তোমার ঠাম্মি খুব ভালো মানুষ, অশ্মির মুখে তার অনেক নাম শুনেছি। পারলে ওনাকে নিয়ে এসো একদিন। অশ্মির এনগেজমেন্টের আগেই একদিন নিয়ে এসো। অনুষ্ঠানের দিন তো আর অত লোকের মাঝে সেভাবে কথা হয় না। না, আসলে বছর 10 হলো আমার দাদু মারা গিয়েছেন, আর তারপর থেকে ঠাম্মি তেমন কোথাও বেরোন না, বাড়িতেই সবসময় থাকেন। অনুষ্ঠান বাড়ি তো জানি না। আসলে দাদুর সঙ্গে ঠাম্মির অ্যাটাচমেন্টটা এত পরিমাণেই বেশি ছিল যে দাদুর ডেথটা ঠাম্মি মেনে নিতে পারেনি, তাই আর কি। আই সি।
আমি কিছুটা শুনেছি অশ্মির মুখে, উনি শোকটা কাটিয়ে উঠতে পারেননি। তোমার দাদুর ঘরে উনি নাকি দিনরাত পড়ে থাকেন। তবে দাদুর ঘর ঠিক নয়। দাদুর একটা গ্যারাজ ছিল, ওখানে দাদুর পুরনো মোটর সাইকেল, ভাঙা টিভি, আদিকালের চেন টানা সাইকেল, হারমোনিয়াম এসব থাকতো। আমি ঠাম্মির মুখে শুনেছি যে ওই ঘরে দাদুর অনেক স্মৃতি আছে, তাই দাদু মারা যাওয়ায় ঠাম্মি একাই ওই ঘরে যায়, পুরনো দিনের কথা ভাবেন। দাদুর গাড়িটা এখনও বেশ লড়ঝড়ে অবস্থায় হয়ে গেছে বটে, তবে ঠাম্মি কাউকে ওই গাড়িতে হাত দিতে পর্যন্ত দেন না। আর ওই গ্যারেজে প্রবেশ তো পুরো নিষিদ্ধ। ওনার ভয় যে টাকার জন্য বোধহয় বাবা গ্যারেজটা বিক্রিও করে দিতে পারে। তবে সব থেকে আশ্চর্যজনক কি জানেন, দাদু মারা যাওয়ার সময় গ্যারেজটা ঠিক যেমন অবস্থায় ছিল এখনও ঠিক তেমনই অগোছালো হয়েই পড়ে আছে। অথচ ঠাম্মি কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, এতটুকু নোংরা দেখতে পারেন না। আশ্চর্য কিছুই নয়। তোমরা যেটাকে আশ্চর্য ভাবছো, আমি তার মধ্যে ভালোবাসা দেখতে পাচ্ছি। ওই ঘরটার মধ্যে তোমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। ওই ঘরটার মধ্যেই তোমার দাদুর শেষ নিঃশ্বাস পড়েছিল শুনেছি। তাই উনি আজও মনে করেন ওই ঘরটার মধ্যে তোমার দাদু রয়েছেন। ওই গ্যারেজে ঢুকলে উনি তোমার দাদুর নিঃশ্বাসের শব্দ শুনতে পান। তাই তোমাদের কাছে যেটা পাগলামো, ওনার কাছে সেটা ভালোবাসা। আর ভালোবাসার থেকে আশ্চর্য বোধহয় এই পৃথিবীতে আর কিছু নেই। মামা দাদুর সম্পর্কে চিরকাল একটা খারাপ ভাবনা সিঞ্চনের মনে ছিল, কিন্তু আজ মামা দাদুর কথার মধ্যে ভালোবাসার ছোঁয়া অনুভব করল সে। আগেকার দিনের সব মানুষই কি তবে এমন নয়? সবার মনেই কি ভালোবাসা ভরপুর? তবে কি সিঞ্চনরাই এই প্রজন্মের হয়ে ভালোবাসতে ভুলে গেছে? কই, মামা দাদুর মতো করে তো সে কখনো ভেবে দেখেনি ভালোবাসা কতটা গভীর হলে একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তার ভালোবাসার মানুষের স্মৃতিচিহ্ন আগলে রাখবে বলে একটা ঘরকে আগোছালো করে রেখে দেয় বছরের পর বছর। এই বোধটা তার মধ্যে আসেনি, অথচ মামা দাদুর মধ্যে আছে। জেনারেশন গ্যাপ হয়তো এটাকেই বলে। এই কারণেই হয়তো মামা দাদু ঠাম্মি একরকমভাবে ভাবতে পারেন, আর সে বা তার এজের মানুষেরা অন্যভাবে ভাবে। ভেতরে এসো, ডিনার করে যাও। না সরি, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আপনার কথা শুনে ঠাম্মির সিচুয়েশনটা ভাবছিলাম। না দাদু, আজকে হবে না, ডিনারটা অন্য একদিন এসে করি। আসলে আমি না খেলে ঠাম্মিও খাবে না। আমি আসছি, হ্যাঁ, গুড নাইট। বাড়ি ফিরতে ফিরতে সিঞ্চনের মনে হলো মামা দাদু মানুষটা ততটা খারাপ নয় যতটা সে ভাবত। মানুষটার বাইরেটা শক্ত, ভেতরটা নরম। সিঞ্চনের সঙ্গে রুড বিহেভ করে ফেলায় পরে ডিনারে ইনভাইট করলো। আসলে এইভাবেই যে উনি সরি বললেন সেটা সিঞ্চন ফিল করেছে। কটা বাজে দাদু ভাই? তোমার মা নেই বলে তুমি কি দেরি করে ফিরবে? যা খুশি তাই করবে নাকি? সরি ঠাম্মি, আসলে ওই অশ্মিকে ছেড়ে আসার সময় জ্যাম হয়ে গেছিল, আর কলকাতার জ্যাম তো তুমি জানোই। কিছু মনে করো না। না, জানি না। তোমাদের এই কলকাতা শহর আমার শহর নয়, আর কখনো হবেও না। কিন্তু এত বছর তো রয়েছো। আছি এই মাত্রই, তবে আমার জায়গা নয়। তোমার জায়গা তবে কোথায়? আমার যেদিন মৃত্যুর সময় আসবে সেদিন আমি এখানে মরব না, আমি আমার জায়গায় গিয়েই মরব, এটুকু তোমায় বলে দিলাম। আচ্ছা ঠাম্মি, তোমার বাপের বাড়ি নিয়ে তো তুমি কখনো কিছু বলো না, কেন গো? দাদু ভাই, আমি কোনো পুরনো কথা ভাবতে চাই না, আমার কষ্ট হয়। তুমি বারবার এই কথা বলে আমায় কষ্ট দিও না। আচ্ছা রাগ করছো কেন? ঠিক আছে, আমি অন্য কথা বলছি, কষ্ট পেও না। বলো। এই বলছি, দাদু তোমার খুব ভালো বন্ধু ছিল না? তা তো কিছুটা ছিলই, নইলে এত বছর কাটতো কি করে একসঙ্গে? হ্যাঁ, বন্ধুত্ব না থাকলে কি আর সম্পর্ক টেকে? আবার বন্ধুত্ব থাকলেও সব সময় সম্পর্ক টেকে না। তবে তোমার আর অস্মিরটা টিকবে।
উফ, আমি তো তোমায় কতবার বলেছি উই আর জাস্ট ফ্রেন্ডস। ঠাম্মি, ফ্রেন্ড কি ফ্রেন্ডকে ভালোবাসে না? নিজের মনে একবার উকি দিয়ে দেখো তো, তোমার এত যত্ন কার জন্য? আর অস্মি বা কেন তোমার কাছে এত আবদার করে? হ্যাঁ, ওর তো টাকার অভাব নেই, কিছু কিনতে অসুবিধে হওয়ারও কথা নয়, অথচ ওর সবটুকু আবদার তোমার কাছেই। ভাবো দাদু ভাই, ভাবো, সময় খুব কম। ঠাম্মি, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? আচ্ছা ঠাম্মি, তুমি যে ইংরেজিতে সাইন করো, তুমি কতদূর পড়াশোনা করেছিলে গো? তোমার দাদুর ব্যবসার কাছে হাত লাগাতে গিয়ে একটু আধটু শিখেছিলাম। তিনি শিখিয়েছিলেন আমায় হাতে ধরে। সে যুগে তো মেয়েদের অত দাম ছিল না, তবে তোমার দাদু কিন্তু বুঝেছিলেন। মশলার অত বড় বড় আড়ত, বাড়ির মেয়ের চোখ কান খোলা না থাকলে তো হবে না। তাই উনি আমাকে ওনার ব্যবসার কাজে ঢুকিয়ে নেন। এর জন্য সে সময় কত মানুষের কথা শুনেছেন, এমনকি নিজের মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ঝগড়া পর্যন্ত করে হাতি বাড়ি ছেড়ে এখানে চলে এলেন। ও, আর একটা কথা জিজ্ঞাসা করব, বলবে? স্বর্ণ কি সত্যি বেঁচে নেই? জানি না স্বর্ণর কি হয়েছিল তা আমার জানা নেই, তবে স্বর্ণ সবার মধ্যে আছে। তোমার মধ্যে, অস্মির মধ্যে, স্বর্ণ ভালোবাসার মধ্যে আছে, অমৃতের মধ্যে আছে। ওকে আলাদা করে খুঁজতে হয় না। অনেক রাত হলো, আমি খাবার বাড়ছি, তুমি খাবে এসো। নীলাকে ডাকতে হবে না, ওকে শুয়ে পড়েছে। অস্মির এঙ্গেজমেন্টের মার্কেটিং করার জন্য অস্মি সিঞ্চনকে ফোন করে ভবানীপুরের কাছে ডাকে। সুদর্শন বোস রোডের কাছে পৌঁছে সিঞ্চন দেখে একটা রাধাবল্লভীর দোকানের সামনে অস্মি ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। ওর আশেপাশে কোথাও স্করপিওটাও নেই। একটু অবাক হয় সিঞ্চন। ওর বাইকটাকে পরিচিত এক বন্ধুর দোকানে রেখে হাঁটতে হাঁটতেই এসেছিল সে। অস্মি তাকে তেমনই বলেছিল, কিন্তু গাড়ি নেই, তাহলে কি হেঁটে হেঁটেই এই রোদ্দুরে শপিং করতে যাবে নাকি? বিয়ের আনন্দে কি মাথাটা একেবারে গেল? ওই কেসটা কি বলতো? গাড়ি কই? আরে আমি আমার বাইকটাও তো রজতের দোকানে রেখে এলাম। কি প্ল্যান করছিস বলতো মাথায় মাথায়? দেরি হলে তো তোর প্রণম্য দাদু আবার ফোন করবে। কি রে, কিছু বলছি তো নাকি? সিনচান, ওই দেখ। ও, ওই হাতে টানা রিক্সা? তা দেখার কি আছে? এই জানিস, ঠাম্মিরা ওই রিক্সায় চড়তো। আজ আমিও চাপবো, চল প্লিজ। এই অস্মি, কি হচ্ছেটা কি? আঙ্কেল জানলে কিন্তু আমাকে বকবে। প্লিজ, এই দুদিনই তো আর আছি, প্লিজ। চ কাকু, যাবেন? লোয়ার চেতলা। রাধাবল্লভী কচুরির গন্ধ ছাড়িয়ে ব্যস্ত শহরের হাঁকডাকের মধ্যে দিয়ে হাত টানা রিক্সা ছুটতে থাকলো। আর রিক্সার মধ্যে বসে থাকা অস্মি আর সিঞ্চন যেন বোবার মতো একে অন্যের দিকে তাকিয়ে রইল। সিঞ্চনের হাতে হ্যাঁচকা টান মেরে আর রিক্সা কাকুর ভাড়া মিটিয়ে অস্মি বলল, এবার ট্রামে করে গড়িয়া। কিন্তু অস্মি, নো কিন্তু, আমার কথাই শিরোধার্য। এরপর ওরা ট্রামে করে গড়িয়াহাট মার্কেটে পৌঁছালো। সিঞ্চন অবাক হয়ে গেল যখন গড়িয়াহাট মার্কেটের একটা দোকানে দাঁড়িয়ে অস্মি বলল, সিনচান, আমাকে লাল চুড়িগুলো কিনে দিবি? দাঁড়া দিচ্ছি। চুড়ি কেনা হয়ে গেলে সিঞ্চনকে অবাক করে অস্মি বলল, ফুটপাথের হোটেলগুলোতে 80 টাকায় মাছের থালি পাওয়া যায়, আজ ওরকম কোনো হোটেলেই খাবো। হ্যাঁ রে, তোর তো অভ্যাস নেই রে। তাছাড়া তুই এসব সস্তার কাঁচের চুড়ি, ফুটপাতের খাবার এসব কেন খাচ্ছিস বলতো? এই তো কিছুদিন পরে বিদেশে চলে যাবি। ওর কত বড় লোকের ছেলে, তুই কি করছিস বলতো অস্মি? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না,
ছোটবেলা থেকে অনেকগুলো শখ ছিল, সেগুলো আজ মিটিয়ে নিলাম। এরপর মরে গেলেও আর আফসোস থাকবে না। অশ্মি, আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনেছি না, তাহলে কিন্তু... তাহলে কি? কিচ্ছু না। এক সেকেন্ড দাঁড়া, ফোন বাজছে। দেখেছিস? দেখ, তোর মামা দাদু, দেখেছিস? এবার তোকে না পেয়ে আমায় ফোন করছেন। দাঁড়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ দাদু, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এই খাওয়া দাওয়া শেষের দিকে। হ্যাঁ ওই ঘন্টাখানেক। হ্যাঁ হ্যাঁ, অশ্মি আছে। দেবো এনে। অশ্মির সঙ্গে মামা দাদুর কি কথা হলো সিঞ্চন শোনেনি, তবে ফোন রেখে অশ্মি সেই ফুটপাতের হোটেলেই খাবার খেলো। খাবার সেরে বিল মেটানোর সময় সিঞ্চন দেখল একটা ডেলিভারি বয় বেশ কতগুলো পার্সেল হাতে নিয়ে কাউকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই অশ্মির ফোনটা বেজে উঠল। হ্যাঁ, আপনি কোথায়? আমি গড়িয়ার মার্কেটে আছি। হ্যাঁ, লোকেশন দিয়েছি তো। হ্যাঁ, এই তো খাবার হোটেলটা থেকেই বেরোচ্ছি। ডেলিভারি বয় অশ্মির হাতে পার্সেলগুলো দিয়ে টাকা নিয়ে চলে গেল। সিঞ্চন এতক্ষণে সবটা বুঝল। তুই যখন অনলাইনেই সব কিছু অর্ডার করেছিস, তাহলে আমাকে ডাকলি কেন? আমার তো অন্য কাজও থাকতে পারতো নাকি? তোর কি মনে হয় রে অশ্মি, সবাই তোদের মতো তো বড় লোক নয়। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের পায়ের তলার মাটিটা আমাদের নিজেদেরই শক্ত করতে হয় অশ্মি। তোর কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার তো আছে। সিঞ্চন, এই শেষবার। কথাগুলো বলে অশ্মি কাঁদতে কাঁদতে রাস্তা পার হলো, আর ওর বাবার স্করপিও গাড়িটা ওকে তুলে নিয়ে সিঞ্চনের সামনে থেকে হুঁশ করে বেরিয়ে গেল। এতক্ষণে সিঞ্চনের হুঁশ ফিরল। বুকের ভেতরটা অদ্ভুত কষ্ট হচ্ছে। কোনো কিছু না ভেবে পকেট হাতড়ে টাকার পরিমাণ বুঝে কলকাতার একটা বাড়ি ঢুকে গেল সে। জীবনে এই প্রথম তার মদ্যপান। তার শরীর নিল না। কয়েক গ্লাস খাওয়ার পরেই বমি করতে শুরু করল। শেষে বাড়ির ম্যানেজার সিঞ্চনকে সুস্থ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন। বাড়ি ফিরেই ঠাম্মির হাতে থাপ্পড় খেল সে। আমি তখনই বলেছিলাম মা, সাঁতারে ভর্তি না করাতে। ওখানে সব হাইফাই ফ্যামিলির ছেলে বলেরা যায়, তাদের সঙ্গে মিশে কালচার সব ভুলে গেছে। বাজে কথা বলো না বড় খোকা, সাঁতারের সঙ্গে এর কোনো যোগ নেই। সাঁতার শিখলে মানুষ জলকে চিনতে শেখে। জলই তো সব, জীবনের শুরুতে, জীবনের শেষে। আবার মদের গ্লাসেও জল। সাঁতার শিখে ব্যক্তিগত মেডেলিতে দু একটা সোনার গোটাগত ব্রোঞ্জিতে উনি হনু হয়েছেন। অসভ্য বেয়াদব ছেলে একটা। তুমি আমায় বাবা বলে আর ডাকবে না, এই বলে দিলাম। তাহলে তোমাকে আমি বাপি বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, মানে বাবা বলা যাবে না যখন, I'll call you বাপি। ফাইন বাপি। এই কথার পর সিঞ্চনের গালে আবার একটা থাপ্পড় পড়ল। সিঞ্চনের মা সিঞ্চনকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। বড় বৌমা, তুমি ঘরে যাও, আর একটু লেবু জল করে আনো, বাকিটা আমি দেখছি। বড় খোকা, দাদুভাইকে আমার ঘরে শুইয়ে দাও। সে রাতে ঠাম্মি সিঞ্চনের হুঁশ আর জ্ঞান ফিরিয়েছিল। জ্ঞান ফেরার পর 1 সপ্তাহ সিঞ্চন কারোর সঙ্গে কথা বলেনি লজ্জায়। ঠাম্মি যদিও বাড়ির সবাইকে বলেছিলেন সিঞ্চনকে ওই লাল জল নিয়ে যেন কেউ কথা না শোনায়, তবু নীলা মাঝে মাঝেই সিঞ্চনকে দাদা বলে সুরেলা কণ্ঠে ডাক দিত আর পিঠের কাছে খোঁচা মেরে ছুটে পালিয়ে যেত। গড়িয়ার শপিংয়ের ওই দিনের পর কলেজেও সে যায়নি 1 সপ্তাহ। অশ্মি অনেকবার ফোন করেছিল, কিন্তু ব্যস্ততার অজুহাত দেখিয়ে সিঞ্চন এড়িয়ে গেছে। 7 দিন পর একদিন দুপুরবেলা ঠাম্মি সিঞ্চনের ঘরে এলেন। দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি, এসো না, বসো। আমি অশ্মিকে ফোন করেছিলাম, সেদিন কি কি হয়েছে সবই শুনেছি। আচ্ছা দাদু ভাই, নিজের বুকে হাত রেখে বলো তো, সেদিন এমন একখান কাণ্ড তুমি কেন ঘটালে? ঠাম্মি, আমি আসলে... বুঝেছ তো? এই নাও ফোন, এবার ফোনটা করে ফেলো দাদু ভাই,
মনের কথাটা বলে দাও। অশ্মির বিয়ের কথাবার্তা চলছে, বিয়ে তো হয়ে যায়নি এখনো, সবটা থামানো যায় অবশ্য যদি তোমরা চাও তবেই। সিঞ্চন ঠাম্মির হাত থেকে ফোনটা নিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরল। হ্যালো, হ্যাঁ অশ্মি, আজ একবার দেখা করবি? কোথায়? রবীন্দ্র সদনের সামনে আয়, তারপর দেখছি। আমি ওয়েট করব, আসবি তো? আসবো। ঠিক সূর্যাস্তের সময় একটা কমলা রঙের সালোয়ার পরে অশ্মি হাজির হলো রবীন্দ্র সদনের সামনে। অশ্মি, বল। গাড়িটা ছেড়ে দে, বাইকে ওঠ, লং ড্রাইভে যাব। কোথায়? জানি না, তবে ভীষণ ইচ্ছা করছে কোথাও একটা যাই, দুজনে একটু গিয়ে হাওয়া খেয়ে আসি। তারপর ধর কোনো ফুচকা স্টলে দাঁড়িয়ে ঝাল ঝাল ফুচকা, আর তারপরে আইসক্রিম খাবো, আর তারপর তোকে লাল নীল কাঁচের চুড়িও কিনে দেবো। যাবি আমার সঙ্গে? অশ্মি চোখটা নামিয়ে নিল। আমি তো কবে থেকেই যেতে চাইছি, সেদিনও তোকে গড়িয়া মার্কেটে বললাম, তুই তো বুঝলিই না। কি বুঝবো বলতো? তোর কি মনে হয় তুই যে বোঝাতে চেয়েছিলিস যে তুই আমার মধ্যবিত্ত বাড়ির জীবনে ভালো মতো কাটিয়ে দিতে পারবি, সেটা আমি বুঝতে পারিনি? তুই বোঝাতে চেয়েছিলিস যে আমার পরিবার ও তোর পরিবারের মধ্যে যে স্টেটাসের একটা পার্থক্য আছে, সেটা তোর কাছে কোনো ম্যাটারই করে না, সেটা আমি বুঝতে পারিনি। এত বছর ধরে তোকে আমি চিনি অশ্মি, তুই হাই তুললে বুঝতে পেরে যাই তুই কি বলছিস। আর তোর এতগুলো কথা, এত আচরণ, তোর মনে হয় আমি এগুলো কিছুই বুঝতে পারিনি? অশ্মি সিঞ্চনের কলারটা টেনে ধরে, বুঝেছিলি তাহলে কিছু বলিসনি কেন? আমি যখন চলে গেলাম তখন আমাকে ফোন করে ব্যাক করতে বললি না কেন? তুই জানিস তোর একটা ফোনের জন্য আমি ওয়েট করছিলাম। কিচ্ছু জানিস না তুই। জানি 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 জানি, আর সবটা বুঝিও। তবে পড়াশোনাটা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াতে আমারও কিছুটা সময় লাগবে রে অশ্মি। আর তোর কথাগুলোকে বিশ্বাস করতে না ভীষণ ভয় করছিল রে, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু জানিস তো, ওই একটাই মহিলা সারা জীবন আমাকে যে সব রকম বুদ্ধি দিয়ে এসছে, ঠাম্মি আমায় বিশ্বাস দিল। ঠাম্মি বলেছে, ঠাম্মি তোর মামা দাদুর সঙ্গে কথা বলবে, যাতে, হ্যাঁ যদি তুই রাজি থাকিস তাহলেই। অশ্মি, আমার সঙ্গে থাকবি সারাটা জীবন। আমি 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 না তোকে। থাক, আর তোতলাতে হবে না। গান গলা দিয়ে গড়গড় করে বেরিয়ে যায়, শুধু ভালোবাসার কথা বলা যায় না। আমি বলে দিচ্ছি, তুই আমাকে ভালোবাসিস আর আমিও তোকে ভালোবাসি, আর আমরা সারাটা জীবন একসঙ্গেই থাকবো, ওকে? সিঞ্চন অশ্মির হাতে আলতো করে চাপ দিয়ে বলল, হেলমেটটা পরে গাড়িতে বস। সত্যভিলা বাড়ির সামনে বারবার পায়চারি করছে মামা দাদু। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো এলো না। ওই ছোকরাটার সঙ্গে গিয়েছে আমি নিশ্চিত। ওরা কি তবে প্রেম করছে? না 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 না, আমি প্রেম মানি না। সুবীরকেও বলে দিয়েছি, প্রেম করলে আমি মানব না। থাকুক ওরা, আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। তোমাকে কোথাও যেতে হবে না দাদু, তোমার অপরাধী তোমার সামনেই আছে। হ্যাঁ, আমি আর সিঞ্চন একসঙ্গে গিয়েছিলাম, এবার তোমাকেও যেতে হবে। কোথায়? সিঞ্চনের ঠাম্মি আমাদের আজকে নেমন্তন্ন করেছেন। আসলে উনি আমাদের খাওয়াবেন, ওই বিয়ের আগে আইবুড়ো ভাত হয় না, সেই খাওয়া। আমি হ্যাঁ বলে দিয়েছি। তুমি প্লিজ আজ না করো না, সিঞ্চন এসেছে তোমাকে নিতে, দেখো। এই যে দাদু, অটো নিয়ে চলে এসছি। আরে চেপে পড়ুন। আরে কি হলো, চলুন, ওখানে গিয়ে যা কথা হবে হবে। উঠুন উঠুন উঠুন। আমার গাড়িটা? আরে আমাদের বাড়ি যাবেন নিজের গাড়ি করে, বিষয়টা কেমন লাগে না? আর তাছাড়া আমার ঠাম্মি নিজে বলেছে আপনাকে নিয়ে আসতে, আমি তো তাই অটো ডেকে আনলাম। যাবেন না? তোমাদের মতলবখানা কি বলো তো? বেশ চলো, যাচ্ছি। তবে আমার বয়স হয়েছে, ড্রাইভারকে একটু দেখে চালাতে বলো। এই বয়সে হাসপাতালে ভর্তি হতে পারবো না।
হ্যাঁ, সাবধানেই যাবে। বসুন। সিঞ্চনদের বাড়ির গলিতে নেমে গ্যারেজ পেরিয়ে ঢোকার সময় মামা দাদু একটু থেমে গেলেন। সেই চেনা গন্ধ, আজ প্রায় 40 বছর পর। না 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 না, এ আমার মনের ভুল। ওদিকে সিঞ্চনের বাড়ির সকলে মামা দাদুকে অভ্যর্থনা জানাতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। ঠাম্মি দোতলাতেই ছিলেন। দোতলা থেকেই সিঞ্চনকে ফোন করে ঠাম্মি বললেন, খাবার খাওয়া হয়ে গেলে ওনাকে উপরে নিয়ে আসবে দাদু ভাই। আমার পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, নিচে নামতে পারলাম না। ঠিক আছে ঠাম্মি। খাওয়া দাওয়া পর্ব মিটে গেলে সিঞ্চন আর অশ্মি মামা দাদুকে নিয়ে ওপরে উঠে গেল। নমস্কার, নমস্কার মিসেস রায়। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। অশ্মি, চেয়ারটা পাতো, ওনাকে বসতে দাও। আসুন, এই ঘরে এখন। কথাটা শেষ করতে পারল না ঠাম্মি। হঠাৎ ঠাম্মির চোখ জোড়া যেন স্থির হয়ে গেল। এ আমি কাকে দেখছি? এ কে? এ কি করে সম্ভব? এভাবেই কি তবে ইতিহাস ঘুরে ফিরে আসে? কত বছর পর মানুষটাকে দেখলাম, প্রায় 40 বছর পর। কিন্তু আমাকে চিনতে পারছে না কেন মানুষটা? তবে কি চোখের পাওয়ার বেড়েছে? সিঞ্চন খেয়াল না করলেও অশ্মি কিন্তু খেয়াল করল। ঠাম্মি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মামা দাদুর দিকে। তবে তবে কি ঠাম্মি? ঠাম্মি, তুমি কি মামা দাদুকে চেনো? ওনার নাম অর্ধেন্দু মুখার্জি। নামটা শুনে শিউরে উঠল ঠাম্মি। অন্যদিকে অর্ধেন্দু তখন চশমার গ্লাস দুটো মুছে চোখে পড়ল। আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে আমার, খুব চেনা। মনে করতে পারছেন না? না, চোখে এখন একটু কম দেখি। আপনার পুরো নামটা কি? কনক চাপা। কনক চাপা? না, এই নাম জীবনে প্রথম শুনলাম। বয়স হয়েছে তো, ভুল হচ্ছে হয়তো, কিছু মনে করবেন না। কিভাবে চিনবে? মানুষের নাম বদল হলে কি আর তাকে চেনা যায়? আমি জানতাম চিনতে পারবে না। আমার পূর্বজন্মের কেউ আর আমাকে চিনতে পারবে না, শুধু একজন ছাড়া। কিন্তু তোমার মতো বিচক্ষণ পণ্ডিত যে ভুল করবে তা ভাবিনি। আচ্ছা মিসেস রায়, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলুন। আপনার বাড়িতে আসার পর থেকে একটা অদ্ভুত অনুভব হচ্ছে, যেন আপনি বা আপনারা আমার খুব আপন। আমরা আপনার আপনই তো, কারণ অশ্মি আমাদের আপন। তাহলে বিষয়টা এক জায়গাতে গিয়েই দাঁড়ালো। আপনি যদি অভয় দেন তো আমি একটা কথা বলি। বলুন বলুন। সিঞ্চন, অশ্মি, তোমরা একটু বাইরে যাও, আমার ওনার সাথে কিছু কথা আছে। ঠাম্মির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাধ্য ছেলেমেয়ের মতো দুজন বেরিয়ে গেল ঘর থেকে। আপনি আজীবন অবিবাহিত থেকেছেন কেন? বিয়ে করেননি কেন? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ধরেই নিচ্ছি ভালোবাসা নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু তার মানে কি ভালোবাসা খারাপ? ভালোবাসা তো অমৃতের মতো হয়, সমুদ্রের মতো। কি কি বললেন? অমৃত? সমুদ্র? কে কে আপনি মিসেস রায়? আমি এসে থেকে লক্ষ্য করছি আপনার কণ্ঠস্বর, আপনার কথা বলার ধরন, আপনার মুখ আমার আমার খুব চেনা। আপনি শান্ত হন। এত উত্তেজনা আপনার শরীরের জন্য ভালো না।
আমি কনক চাপা রায়। আমার স্বামীর নাম স্বর্গত অমূল্য রায়। তিনি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ, আর আমি তার গৃহিণী। কিন্তু আপনি আমার মতো সাধারণ মেয়ে মানুষের কথায় এত উত্তেজিত হচ্ছেন কেন? না না, আপনার দোষ না। আসলে অনেক অনেক বছর আগে আমাকে একজন বলেছিল, আমরা সমুদ্রের কাছাকাছি থাকি, অমৃতের কাছাকাছি থাকি, ভালোবাসার কাছাকাছি থাকি। অনেক বড় বড় কথা বলে সে চলে গেল, হারিয়ে গেল কোথায়। তারপর খুঁজে পেয়েছিলেন? না, আর খুঁজে পেলাম না তাকে। আর আজ আপনি এত বছর পর সেই অমৃতের কথা বলছেন। অমৃত খুঁজতে গিয়ে করলের মধ্যে হারিয়ে গেছি মিসেস রায়, হারিয়ে গেছি। আমি খুব সাধারণ একজন, পড়াশোনাও খুব অল্প, তবে স্মৃতিশক্তিটা একটু প্রখর। কোনো কিছু শুনলে আমি চট করে ভুলি না। আমার বর ব্যবসাদার মানুষ ছিলেন। তিনি যখন তার কাস্টমারদের সঙ্গে কথা বলতেন তখন এভাবেই বলতেন। তার কথা বলার সেই ধরন আমার আজও মনে আছে। আজ আমি যা বললাম এসব তারই কথা। আপনি যদি সে কথার সঙ্গে পরিচিত কারোর মিল খুঁজে পান, তার নিছকই কাকতালীয়। আমি তার জন্য ক্ষমা চাইছি। না না, আপনি বলুন। তবে সাহস করে বলছি, হসমিকে আমায় দিতে হবে। মানে? হসমি আর সিঞ্চন ওরা একে অপরকে ভালোবাসে। আপনি আর অমত করবেন না। ওরা ভালোবাসার কি বোঝে? আপনি তো বোঝেন, আপনি তো জানেন একজনের ভালোবাসার অভাবে আপনি সারাটা জীবন কিভাবে একা থেকে গিয়েছেন। এই কষ্ট আপনি কেন ওই ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন? আপনি কি এতটা নিষ্ঠুর হতে পারেন? আপনিও তো একদিন ভালোবেসেছিলেন। এই মহিলার কথা বলার ধরন, শব্দচয়ন আমার খুব চেনা। এমনকি এই বাড়ি ঢোকার মুখেই চেনা একটা গন্ধ আমার নাকে এসেছে। দীর্ঘ 40 বছর পরে এই গন্ধ আমি পেয়েছি। কেন আমার মনে হচ্ছে যিনি কনক চাপা নন। মিস্টার মুখার্জি, আপনি কি কিছু বলবেন? এত চুপ হয়ে গেলেন যে। মিসেস রায়, একটা সত্যি কথা বলবেন? বলুন। আপনি সত্যি কনক চাপা তো? হ্যাঁ, কাগজপত্র তো তাই বলে। কিন্তু আমার আপনাকে খুব চেনা মনে হচ্ছে, শুধু বুঝতে পারছি না। আসলে চোখে আজকাল কম দেখি তো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? অশ্মি আর সিঞ্চন? হ্যাঁ, আমি রাজি। কিন্তু সিঞ্চন তো এখনো পড়ছে। সিঞ্চনকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর বিয়ে। এখনো তো কয়েক বছর দেরি আছে। আপনি কথা দেওয়ায় নিশ্চিন্ত হই আর কি। এখনো তুমি মানুষ চিনতে শিখলে না। আর কিভাবে খুঁজবে তুমি তোমার স্বর্ণকে? তোমার সামনে থাকলেও তুমি স্বর্ণকে চিনতে পারবে না, এ জীবনে অন্তত না। কিছু বললেন না। সেদিন রাত্রে সিঞ্চন আর অশ্মির বিয়ের ফাইনাল কথা হওয়ার আনন্দে যখন গোটা বাড়ি মশগুল, তখন ঠাম্মি গুটিসুটি পায়ে নেমে এলো সেই গ্যারেজে, যেখানে তার কত স্মৃতি, কত ইতিহাস লুকিয়ে। এক হাতে খাবার ভর্তি থালা, আরেক হাতে জলের জগ নিয়ে গ্যারেজের বন্ধ তালা খুলে ঘরে ঢুকলো ঠাম্মি। ঘরের মধ্যে গুটিসুটি পাকিয়ে থলের মতো কি একটা পড়েছিল। গুটিসুটি পাকানো থলের মতো বস্তুটা এবার নড়ে চড়ে বসল। গ্যারেজের আলোয় দেখা গেল কাঁচা পাকা চুলের এক বৃদ্ধা। খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি। আমার খেতে ইচ্ছে
পড়ছে না রে দেবানি, চলে যা দেবানি। এই চুপ, কতবার বলবো আমি দেবানি নই, আমি কনক চাপা। সে তো সবার চোখে, আমার কাছে তো তুই সেই ছেলেবেলার বন্ধু দেবানি। নাম বদলালে, বর বদলালে কি আর পরিচয় বদলে যায় রে? এই কে বর বদলেছে? প্রদ্যুন্ম যদি অর্ধেন্দুদার মতো হতো তাহলে আমি তোর মতো লাথি মারতাম না কখনো। তুই জানিস না, বেড়াতে নিয়ে গিয়ে সে অন্য মেয়ের সঙ্গে এক বিছানায়, ওই জীবন থেকে মুক্তি চেয়েছিলাম আমি। আর তুই অর্ধেন্দুদার মতো মানুষ পেয়েও ওর মায়ের আপত্তির কথা ভেবে চিঠি লিখে চলে যাচ্ছিলিস। আমি চিঠিটা লিখেছিলাম, কিন্তু চলে যাইনি। শহরে চাকরি নিয়ে চলে যাব ভেবেছিলাম, কিন্তু তুই কি করলি? আমার চিঠি পড়ে রেগে গিয়ে আমাকে আটকে রেখে দিলি। আমাকে সমাজের চোখে মৃত প্রমাণ করে একটা কবজি ঘরে 40 বছর ধরে আটকে রেখে দিলি। কি করতাম আমি? সে রাতে তুই চলে যেতে চেয়েছিলিস, তাই তোকে আটকে রেখে দিয়েছিলাম যাতে তুই না পালাস। কিন্তু পরের দিনই যে অর্ধেন্দুদা তোর চিঠি পেয়ে সুইসাইড করবে তা কি আমি জানতাম? পুলিশ তখন তোকে অন্য হয়ে খুঁজছিল, আর অর্ধেন্দুদার মৃত্যুর খবর শুনে তুই তো পাগলের মতো বেরিয়ে যেতে চেয়েছিলিস। কিন্তু আমি তো তোর বন্ধু, তোকে বিপদে কি করে ঠেলে দিই? তোর ভালো চেয়েই তোকে আটকে রেখেছিলাম, না হলে তো পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যেত। সেই অর্ধেন্দু, আমার অর্ধেন্দু, আমার চিঠিটা পড়ে কেন ও সমুদ্রের ঢেউয়ে মিশে গেল? একবার কেন তোকে জিজ্ঞাসা করলো না? কেন শেষ করে দিল নিজেকে? দেবানি, তুই ঠিক করেছিস। আমি দায়ী, সবের জন্য আমি দায়ী। প্রদ্যুম্ন তোকে ছেড়ে চলে যাওয়া, অর্ধেন্দুর মৃত্যু, জেলে পাড়ার লোকেদের ঘূর্ণিঝড়ে শেষ হয়ে যাওয়া, সবই তো আমার জন্য। তুই আমাকে বন্ধ করে রেখে দে, আলো আমার ভালো লাগে না, ভালো লাগে না। স্বর্ণ, এই স্বর্ণ, কাঁদিস না। দেওয়ানি, তুই যা বলবি আমি সব করব। এতকাল তো করেছি। তুই অমূল্যদাকে বিয়ে করলি, তোদের ব্যবসার গুঁড়ো মশলা তৈরি করা থেকে শুরু করে প্ল্যান সব এই বন্ধ ঘরে বসেই করেছি, এখনো করব। শুধু অর্ধেন্দু নেই এটা আমাকে বলিস না। আমি পারি না, বিশ্বাস কর, আমি পারি না। তুই চুপ কর, দয়া করে তুই চুপ কর। কাঁদিস না স্বর্ণ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুধুমাত্র তোকে ভালোবাসি বলেই তো সবার আড়ালে তোকে রেখেছি বল। এত বছর ধরে অমূল্য ছাড়া আর কেউ জানতে পারেনি যে আমি একজন খুনিকে আমার ঘরের মধ্যে আশ্রয় দিয়েছি। নিজের বদনামের কথা না ভেবেই তো রেখেছি বল। তুই খেয়ে নে, বুঝলি? আর কেউ না থাকুক, তোর জন্য আমি আছি, দেবানি আছে।
ধূর্তের মতো হাসি হেসে দেবানী ঘর থেকে বেরিয়ে আসে। তারপর চোখের জলটা মুছে নিয়ে মনে মনে বলতে থাকে, অর্ধেন্দুদার মিথ্যে মৃত্যুর খবরটাই তোকে ভিতর থেকে ভেঙে দিয়েছে, নইলে এতগুলো বছরে তুই ঠিক খাঁচা ভেঙে পালিয়ে যেতিস। কিন্তু তুই আজ আবার জিতে গেলি স্বর্ণ। এত বছর ধরে তুই পড়াশোনায় জিতেছিস, জেলে পাড়ার সকলের ভালোবাসায় জিতেছিস। এমনকি আমি যখন প্রদ্যুন্মর অবহেলা পেয়েছি, তখন তুই অর্ধেন্দুদার ভালোবাসা পেয়েছিস। আমি চাইনি তুই শহরে চাকরি নিয়ে আবার জিতে চাস। আমি চাইনি তোর সঙ্গে অর্ধেন্দুদার কখনো দেখা হোক। তাই তো এত মিথ্যে বলতে হয়েছে আমাকে, শুধু জেতার জন্য। কিন্তু আজ আমি আবার হেরে গেলাম। তোর নকল করেও তুই হতে পারলাম না। অমূল্যর ভালোবাসা ছিল আমার বুদ্ধির দৌড়ের কাছে, যে বুদ্ধিও আমার না, তোর। তোর চলন বলন, কথা, রান্না সব কিছু নকল করে আমি অমূল্য রায়ের মন জিতেছিলাম। কিন্তু অর্ধেন্দুদা একটা পুরুষ মানুষ হয়ে আজও সে তোর জন্য। না না, তোকে জিততে দেওয়া যাবে না। চিরকাল তোকে সবাই ভালোবাসতে পারে না, কিছুতেই না। তোকে আমি ছাড়বো না। এভাবেই তোকে পচে মরতে হবে। পচে গলে শেষ হয়ে যাবি তুই। আর যদি কখনো পালিয়ে যাস, তবুও আমি নিশ্চিন্ত, কারণ অর্ধেন্দুদার সামনে গেলেও অর্ধেন্দুদা তোকে আর চিনতে পারবে না। কিভাবে চিনবে? তোর সেই রূপ আজ আর নেই, বয়সও নেই, গলা ভেঙে গেছে। অর্ধেন্দুদা কখনো জানবে না যে তার স্বর্ণ তাকে ছেড়ে যায়নি, শুধু ছেড়ে চলে যাওয়ার কথা ভেবে একটা চিঠি লিখেছিল। বাকি সবটা আমার। হ্যাঁ, আমার কলকাঠি। আমি তোদের ঈশ্বরী, আমি তোদের ভাগ্য নিয়ন্তা।